হ্যালো ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ মহাশিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিনন্দন। আজ 26 ফেব্রুয়ারি। আজকের ভিডিও স্পেশালি ফেব্রুয়ারি মাসের মান্থ এন্ড মার্কেট নিফটি, ব্যাঙ্ক নিফটি কীভাবে ট্রেড করছে বা কীভাবে করতে পারে, মান্থলি ক্লোজিং কীভাবে হবে, টোটালটি ডিপলি অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। তো প্রথমেই বলে রাখবো, আপনারা এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার সবাই দেখে নেবেন। এমকে ট্রেডিং আপনাদেরকে কোনোভাবেই বাই বা সেলের রেকমেন্ডেশন দেয় না। এখানে যা কিছু ভিডিও এবং ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। তো আপনারা ডিসক্লেমার অবশ্যই দেখে নেবেন। এবার যদি আমরা আসি নিফটির অ্যানালাইসিসে বা মার্কেট, আমাদের ইন্ডিয়ান মার্কেট কন্টিনিউয়াস 5 মাস, কালকের দিনটা হয়ে গেলে নিফটি কন্টিনিউয়াস 5 মাস যেটা হচ্ছে ডাউন যাচ্ছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কন্টিনিউয়াস 5 মাস। এইরকমভাবে কন্টিনিউয়াস 5 মাস এর আগে 28 বছর আগে নিফটি ডাউন হয়েছিল, যেটা হচ্ছে 1996। এর আগে 5 বার কন্টিনিউয়াস ডাউন হয়নি, বা 1996-এর পর 2000 আজকে 25 চলছে, এ পর্যন্ত কন্টিনিউয়াস 5 মাস নিফটি কোনোদিন ডাউন হয়নি। এর আগে 2001, 2003 থেকে শুরু করে 2025 পর্যন্ত এটা হচ্ছে একটা ডেটা, যেখানে মার্কেট কীভাবে মুভমেন্ট দিয়েছে বা মার্কেটের রিটার্ন কেমন এসছে অ্যানুয়ালি, তার রিপোর্ট এটা। দেখুন, যখনই বড় ফল এসছে, মার্কেট রিকভারি নিয়েছে, আবার ফল হয়েছে। এখানে দেখুন 51% ডাউন গেছে, তারপর 75% আবার ঘুরে দাঁড়িয়েছে। এখানে 24% নেগেটিভ হয়েছে, 27% যেটা পজিটিভ আবার মুভমেন্ট দিয়েছে। এইভাবে কিন্তু মার্কেট কন্টিনিউয়াস কিন্তু একটা মুভমেন্ট দিয়েছে। কিন্তু লাস্ট আমরা যদি দেখি 10 বছরের ডেটাতে আমরা দেখি, বড় কিন্তু ফল আসেনি বা বড় কিন্তু বাউন্স আসেনি। এই জায়গায় কন্টিনিউয়াস 5 মাস, এটা হচ্ছে একটা হিস্ট্রি, যেখানে 28 বছর পর নিফটি কন্টিনিউয়াস 5 মাস ডাউন গেল। হ্যাঁ, এটা একটা খুব খারাপ নিউজ। কিন্তু এই ডাউনটা যাচ্ছে কেন, বা এই ডাউনটা আরও কতদিন চলতে পারে, এটা সবার কাছেই এই কোশ্চেনটা আসছে। তো আমার যেটা মনে হয়, এর যে রিজন, এটা আমার হিসাবে 4টা রিজন হতে পারে, যে রিজনগুলো নিয়ে আমি ডিসকাশন করব, বা 4টা কারণটা আমি ডিসকাশন করব। তো আমার মনে হচ্ছে এটা ফার্স্ট কারণ হচ্ছে, ইন্ডিয়ান মার্কেটে যত কোম্পানি আছে, কোম্পানিগুলো কিন্তু সমস্ত কোম্পানি বলতে গেলে ম্যাক্সিমাম 80 থেকে 90% কোম্পানি লসে চলছে। লাস্ট কোয়ার্টার, থার্ড কোয়ার্টার যে রেজাল্ট এসেছিলো সেখানে কিন্তু, বা Q3 যে রেজাল্ট এসেছিলো সেখানে কিন্তু খারাপ ছিল। এবারে যে রেজাল্ট আসবে, এটাও আমার যেটা মনে হয় রেজাল্ট খারাপ আসবে। তো কোম্পানি যে মার্কেটকে কোম্পানি ধরে রেখেছে, বা ইন্ডিয়ান যে ইন্ডেক্সকে, যে কোম্পানির উপর ইন্ডিয়ান ইন্ডেক্স চলছে, সেই কোম্পানি যদি আর্নিং করতে না পারে, তাহলে ইন্ডেক্স ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তো কন্টিনিউয়াস স্টকগুলো ডাউন যাচ্ছে। তো এই স্টক ডাউন যাচ্ছে কারণ ওর প্রফিট আসছে না। প্রফিট না আসার জন্য যা এস্টিমেট, বা যে এস্টিমেট করছে, তারা যখন কোনো কিছু এস্টিমেট করছে, সেই এস্টিমেট অনুযায়ী কিন্তু রেজাল্ট আসছে না। তো এর কারণে কিন্তু স্টক মার্কেটের যে কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াস কিন্তু খারাপ রেজাল্ট আসছে এবং ফল আসছে। একটা কোম্পানি 30%, 40%, 50% করে ওভারঅল কিন্তু নেগেটিভ চলছে। এটা একটা বড় কারণ। সেকেন্ড কারণ হচ্ছে এফআইদের সেলিং কিন্তু কন্টিনিউয়াস কিন্তু চলছে। এই সেলিং যতক্ষণ না বন্ধ হচ্ছে বা বাইংয়ে আসছে এফআইরা, ততক্ষণ কিন্তু মার্কেটে কিন্তু ঘুরে দাঁড়ানো খুব প্রবলেম হচ্ছে, বা মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে না। এফআইদের কন্ট্রিবিউশন লাগবে ইন্ডিয়ান মার্কেটকে ঘুরে দাঁড়াতে। আমি এর আগেও বলেছি, যে কোনো কান্ট্রির ইন্ডেক্সকে ঘুরে দাঁড়াতে গেলে বা ইন্ডেক্সের অনেকটা কিন্তু প্রভাব থাকে ফরেনার ইনভেস্টারদের ইনভেস্টমেন্ট। যদি ফরেনার ইনভেস্টাররা এখানে ইনভেস্ট না করে বা বাইংয়ে না আসে, কিন্তু ডোমেস্টিক ইনভেস্টারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় একটা মার্কেট বা একটা কান্ট্রির ইন্ডেক্সকে ধরে রাখা। ডোমেস্টিক ইনভেস্টাররা কন্টিনিউয়াস কিন্তু বাইং করে যাচ্ছে, মানে সমতুল্যভাবে, কিন্তু সেভাবে হলেও এফআইদের সেলিং যতক্ষণ না বন্ধ হচ্ছে, আমাদের ইন্ডিয়ান মার্কেট কোনোভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। এটা যদি আমার সেকেন্ড কারণ হয়, তাহলে 3 নম্বর কারণ হচ্ছে ইন্ডিয়ান রুপিজের সঙ্গে ডলারের যে ফারাক। ডলার কন্টিনিউয়াস কিন্তু বেড়ে চলেছে, ইন্ডিয়ান রুপিস কন্টিনিউয়াস কিন্তু ফল আসছে। আজকে যেটা আমরা দেখি, যদি ইন্ডিয়ান রুপিসের ভ্যালু 87.10,
হাই হয়েছিল 88-এর উপরে, সেখানে এখন চলছে 87। তো এটা যতক্ষণ না কম হচ্ছে 84, 83, 82 এই লেভেলে যতক্ষণ না আসছে, মার্কেটে কিন্তু একটা প্যানিক নিউজ চলে আসছে বা প্যানিক একটা সিচুয়েশান চলে আসছে। মানে বড় বড় ইনভেস্টার, বড় এফআইরা কিন্তু এখানে ইনভেস্ট করছে না। কারণটা হচ্ছে এফআইরা যে এখানে ইনভেস্ট করছে বা ইনভেস্ট করার পর ইনারা যে যা বিক্রি করছে, এখানে সেল করছে, ওনাদের যে প্রফিট আসছে কিন্তু রুপিজে আসছে। এবার রুপিসের ভ্যালু যদি কম থাকে তাহলে ওনারা এখানে ইনভেস্ট করবেন কেন? এফআইরা যে আর্নিং করছে এখানে ইন্ডিয়ান রুপিজে করছে, তো ইন্ডিয়ান রুপিজের ভ্যালু যদি কমে যায় তাহলে ওনাদের তো ক্ষতি। তো এই কারণে কি হচ্ছে, এফআইরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এটা 3 নম্বর কারণ। যদি 4 নম্বর কারণ আমরা বিশ্লেষণ করি তাহলে হচ্ছে, যেটা হচ্ছে সবার মাথা ব্যথা এই কারণটাকে নিয়ে, যেটা হচ্ছে ট্রাম্প ট্যারিফ। ইনি একজন এমন মানুষ যেটা হচ্ছে ওনার যে নিউজ প্রতিনিয়ত কখন কি নিউজ চলে আসবে কেউ বলতে পারছে না। ওনার মেয়াদকাল বলতে গেলে আরও 4-5 বছর আছে। তো ওনার মেয়াদকালে এরকম মার্কেটে কিন্তু ভোলাটিলিটি চলবে। কিন্তু এই ট্যারিফ নিয়ে নিউজ চলছে, কখন ট্যারিফ লাগাচ্ছেন, কখন বার করে দিচ্ছেন, কখন পোস্ট করছেন, কখন আবার ডিক্লেয়ার করছেন ট্যারিফ লাগাবেন। তো এখনও কিন্তু ট্যারিফ লাগেনি, তা সত্ত্বেও কিন্তু মার্কেটে এই জায়গায় মার্কেট কিন্তু নিফটি আজকে 13% কিন্তু ফল, 12 থেকে 13% নিফটি ফল। যদি ট্যারিফ লাগানোর পর মার্কেট কোন জায়গায় যাবে সেটা একটু ভাবুন। কিন্তু ট্যারিফটা হচ্ছে একটা নেগেটিভ নিউজ। তো ট্যারিফ লাগবে এই নিউজটার জন্য মার্কেট এত ফল। যদি ট্যারিফ লেগে যায় তাহলে মার্কেটে কিন্তু আরও বড় ফল আসবে। তো এই জায়গায় আর বড় বেশি কিছু আমি বিশ্লেষণ বা বড় কিছু ভিডিও বানাতে যাব না, কারণ ইন্ডেক্স নিয়ে আমাদের আলোচনা আছে, নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে। সেই জায়গায় যদি আমরা নিফটি নিয়ে অ্যানালাইসিস করি ডেলি চার্টে, তাহলে নিফটির যে মুভমেন্ট কোন জায়গায় হতে পারে, নিফটি এই কারেন্ট যে মান চলছে এই মান্থের যে এক্সপায়ারি কি হতে পারে, এই যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো নিফটি এখন বর্তমান চলছে সেল অন রাইস। মার্কেট কোনোভাবেই কোনো ডেলি বেসিসে কিন্তু ট্রাই করছে বায়ার, কিন্তু বায়াররা সক্ষম হচ্ছে না। সেখান থেকে হিউজ সেলারের প্রেসার আসছে, মার্কেট কিন্তু ফল নিচ্ছে, ডেইলি বেসিসে কিছু না কিছু পয়েন্ট ফল নিচ্ছে। যদি আমরা কালকে ডেটা 25 ফেব্রুয়ারি আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো নিফটি কোনোরকমভাবে গ্রিনে ক্লোজিং দিয়েছে, যেটা হচ্ছে মার্কেট নেমেছিল, ডাউন গেছিলো, সেখান থেকে কোনোভাবে একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে, গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। এবার সেই জায়গায় বলবো নিফটি এখনও কিন্তু সেল অন রাইজে আছে। এবার 24 এবং 21-এর মাঝখানে একটা বড় গ্যাপ রেখেছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এবং গ্যাপ ডাউন ক্লোজিং দিয়েছিল। এই জায়গায় নিফটি যদি আমাদের ট্রেড নিতে হয় তাহলে বলবো নিফটি ওভারঅল বাইং আসবে যদি আমরা স্ক্যাল্পিং করার চেষ্টা করি, কেননা সেল অন রাইজ চলছে, মার্কেটে প্রেশার আছে। তো মার্কেটে পুরোপুরিভাবে আপনি বাইংতে যেতে পারেন না। যে স্ক্যাল্পিং করার জন্য নিফটিতে বাইং তখনই আসবে 22,600-র উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে 650-60-এর উপরে, তাহলে সেখান থেকে কিন্তু বাইং আসবে হালকা। আপনাকে সেখান থেকে 22,720, 22,770, 22,800 এই লেভেল পর্যন্ত আপনি ট্রেড করতে পারেন। 22,800 গেলে সেখান থেকে কিন্তু সেলার আসবে এবং সেখান থেকে কিন্তু সেলিংয়ের প্রেশার আসবে, যেখানে 22,600, 22,500 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 22,500 নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু নিফটি যে ফার্স্ট লেভেল থাকবে 22,400, 22,440, 22,400 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম 22,800 নিচে নিফটি যদি ট্রেড করা শুরু করে বা ক্লোজিং দেয় পরপর দুদিন, তাহলে কিন্তু 22,600 এবং 22,400 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। যথারীতি 22,800 নিচে ক্লোজিং আমরা পেয়েছি পরপর দুদিন, যথারীতি সেভাবে মার্কেট কিন্তু ট্রেডিং করছে। 22,600-র কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে এবং 22,600-র নিচে ক্লোজিংও আছে, এবং যেখানে 22,500 নিচে এলে 22,400 কিন্তু আমরা দেখতে পাবো। এবং নিফটি যেখানে আমার মনে হচ্ছে ওভারঅল সেলিং আসছে, মার্কেট কিন্তু আরও নামার জায়গা অনেকটাই আছে, যেখানে আমরা 22,000-এর লেভেলও কিন্তু আমরা দেখতে পারি কিছুদিনের মধ্যে, এবং 21,700, 21,500 এই লেভেল পর্যন্ত নিফটি কিন্তু আসতে পারে। কিন্তু যদি বড় যদি ফল আসে, বড় যদি মানে ট্যারিফ যদি লেগে যায়, আরও যদি মার্কেটে ওভারঅল সেলিং চলতে থাকে কিন্তু, তাহলে 21,500 পর্যন্ত একটা লেভেল আছে যে জায়গা পর্যন্ত নিফটি আসার সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। এই জায়গায় বলবো 22,000 আমরা
খুব রিসেন্ট কিন্তু আমরা দেখতে পারি 22,400 আমরা হয়তো কালকেও দেখতে পারি। কালকে মান্থলি এক্সপায়ারি আছে, দেখা যাক মার্কেট কিভাবে ট্রেড করে। হ্যাঁ, মান্থলি এক্সপায়ারি আছে, মার্কেট হয়তো বড় মুভমেন্ট না করে সাইডওয়েজ রেখে দিতে পারে। সাইডওয়েজ রাখলে কিন্তু আমার মনে হয় ইন্ডেক্সে ট্রেডিং না করাই উচিত, কেননা আপনি কল বাই করুন আর পুট বাই করুন, সেখানে কিন্তু আপনার প্রিমিয়াম মিটিং হবে, প্রিমিয়াম ডিকে হবে থিটার কারণে। আজকে হলিডে এবং কালকে মার্কেট ওপেন আছে, তো কালকে ওপেন হলেও মার্কেটে একটা থিটা ডিকে কাজ করবে এবং ভোলাটিলিটি থাকবে। মার্কেটে মান্থলি এক্সপায়ারি থাকে, সেই জায়গায় মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে থাকতে পারে। তো রেঞ্জ বাউন্ড হলে আপনি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল তৈরি করে বাই সেল আপনি করতে পারেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির কথা বলি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে চলছে। সমস্ত ব্যাঙ্কিং সেক্টর, সমস্ত সেক্টরগুলো কিন্তু ওভারঅল কিন্তু নেগেটিভ। মিড ক্যাপ ডেলি বেসিসে কিন্তু নেগেটিভ চলছে, স্মল ক্যাপ সমস্ত সেক্টর কিন্তু ওভারঅল কিন্তু নেগেটিভ। মার্কেটে প্যানিক সিচুয়েশন চলছে, মার্কেট কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না, সক্ষম হচ্ছে না। কারণগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা ট্রেডিং করি, ব্যাঙ্ক নিফটি আমরা যদি বাইংতে যাই, তাহলে ব্যাঙ্ক নিফটি বাইতে আমরা তখনই যাব যেখানে 48,750 উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা 100 পয়েন্টের জন্য ট্রেড করব 22,850। যদি 22,850 উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু আমরা 49,000 লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি। এবার 49,000 লেভেল গেলে সেখান থেকে কিন্তু সেলিং আসবে, সেখান থেকে সেলিং এলে কিন্তু আমরা সেই আবার 48,750 এবং 48,600 লেভেল আমরা দেখতে পাবো। যদি ফ্রাইডে কালকে ডেটে গ্যাপ ডাউন ওপেন হয়, ধরুন কালকের যে লো ছিল 48,500, এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি ওপেন হয় এবং এর নিচে যদি 10 মিনিট ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু আমরা ফার্দার কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ফল দেখব, যেখানে আমরা ব্যাঙ্ক নিফটিতে আমরা 48,300 এবং 48,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং 48,000 লেভেল ব্রেক করলে তাহলে কিন্তু বড় ফল আসবে, যেখানে 47,800 47,500 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। আপনাদের বলবো একটা জিনিস, যেখানেই ইন্ডেক্সে ট্রেড করুন একদম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করুন। ছোট্ট স্টপ লস লাগিয়ে স্ক্যাল্পিং করার চেষ্টা করুন, বড় পয়েন্টের জন্য একদম ট্রেড করবেন না। ব্যাঙ্ক নিফটিতে 50 পয়েন্ট, 60 পয়েন্ট, 40 পয়েন্ট ম্যাক্সিমাম, নিফটিতে 15 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, এই বেসে ট্রেড করুন। কোয়ান্টিটি কমিয়ে দিন এবং সেফ ট্রেড করুন, কেননা মার্কেটে এই মুহূর্তে যা ট্রেন্ড চলছে ওভারঅল কিন্তু একটা মুভমেন্ট মর্নিংয়ে হওয়ার পর তারপর কিন্তু মার্কেট ম্যাক্সিমাম টাইম সাইডওয়েজ হয়ে যাচ্ছে, এবং সাইডওয়েজ হয়ে যাওয়া মানে বা রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়া মানে মার্কেটে কিন্তু আপনার প্রিমিয়াম কিন্তু ডিকে হবে। প্রিমিয়াম ডিকে হলে কিন্তু ওভারঅল কিন্তু লস, অপশান বায়ারদের কাছে এটা কিন্তু লস কাজ করছে। সে জায়গায় বলবো একদম স্ক্যাল্পিং করার চেষ্টা করুন, খুব সাবধানে ট্রেড করুন। মার্কেট যতক্ষণ না 49,550 570 লেভেল ব্রেক করছে, মার্কেটে আপ ট্রেন্ড বা বুলিশ একদম ট্রেন্ড আসবে না। এবং 47,800 47,500 কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে একটা বড় সাপোর্ট। এই লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটিতে মিনিমাম 1.5 থেকে 2,000 পয়েন্ট আরও আমরা ফল দেখতে পারি। সেন্সেক্সে একই অবস্থা, ওভারঅল ডাউন ট্রেন্ড চলছে। সেন্সেক্সে কিন্তু বড় সাপোর্ট ব্রেক করে গেছে। ব্যাংক সেন্সেক্সের কাছে যেটা বড় সাপোর্ট এই মুহূর্তে যেটা আছে সেন্সেক্সের কাছে, যেটা হচ্ছে 73,700, এই লেভেল যদি ব্রেক করে সেন্সেক্স, তাহলে কিন্তু সেন্সেক্সে আমরা 71,500 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। ওভারঅল সেন্সেক্সে যদি আপনি ট্রেড করেন তাহলে সেন্সেক্সে বাই করতে পারেন, যেখানে হচ্ছে 74,800 লেভেল যদি ব্রেক করে, তাহলে কিন্তু 100 পয়েন্ট, 150 পয়েন্ট, 200 পয়েন্ট এই বেসে কিন্তু আপনাকে সেন্সেক্সে আপ ট্রেন্ডে ট্রেড করতে হবে। ওভারঅল কিন্তু স্ক্যাল্পিং করতে হবে। এই মুহূর্তে কিন্তু আপনি সুইং ট্রেড বা আপনার আপ ট্রেন্ডের জন্য কোনো কিছু আপনি নিয়ে হোল্ড করতে পারবেন না, বা বিটিএসটি আপনি নিয়ে রাখতে পারবেন না। ওভারঅল কিন্তু ডেলি বেসিসে আপনি ট্রেড করুন, কোনো কিছু হোল্ড করবেন না, একদম শর্ট টার্মে এবং টাইম ফ্রেমে ট্রেড করুন। ছোট ছোট পয়েন্ট নিন এবং প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে যান। যেখানে সাপোর্টে আপনার কোনো কিছু আপনাকে আপ মুভমেন্ট দিচ্ছে বা কোনো চার্ট তৈরি হচ্ছে, সেখানে কিন্তু স্টপ লস লাগিয়ে ট্রেড করুন। রেজিস্ট্যান্সে গেছে, সেখানে ডাউন ট্রেন্ডের জন্য কোনো ফর্ম তৈরি হয়েছে, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ডাউন ট্রেন্ড নিতে হবে। আপনি ভুল ট্রেন্ডে আপনি বসে গেছেন কোনো কারণে, তাহলে সেখানে উচিত হবে কিন্তু আপনার ওই ট্রেন্ড থেকে বেরিয়ে মার্কেট যে ট্রেন্ডে চলছে সেই ট্রেন্ডে নিয়ে ফটাফট কিন্তু আপনার লস কভার করে কিন্তু বেরিয়ে আসা। এইভাবে কিন্তু ফার্স্ট মুভমেন্ট
ইনভেস্টমেন্ট করতে হবে, ফার্স্ট ট্রেড করতে হবে, তবেই কিন্তু আপনার ক্যাপিটাল সেফ থাকবে। এখন হচ্ছে বড় কথা হচ্ছে ক্যাপিটালকে সেভ করা। এই মার্কেটে আপনার হচ্ছে বড় আপনার রুলস হচ্ছে ক্যাপিটাল সেভ করা। যতক্ষণ আপনি ক্যাপিটাল সেভ করতে পারছেন, এই মার্কেট কিন্তু পয়সা আপনার খাবে, বা পয়সা খাওয়ার জন্য, পয়সা আপনার নেওয়ার জন্য এই মার্কেটে এখন ট্রেন্ড হচ্ছে। তো আপনি আপনার ক্যাপিটালকে সেভ রাখুন, খুব সাবধানে ট্রেড করুন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস, কেউ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই কিন্তু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।